সবাইকে ওয়েলকাম। আজকে লেকচারে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, তো শুধু এসএসসি না, 9-10 তোমরা উভয়ই এই ক্লাসটা করতে পারবা। তো চেঞ্জিং সেন্টেন্সের আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা সবচেয়ে ইজি বলতে গেলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো শুধু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বললে হবে না, নেগেটিভ টু অ্যাফার্মেটিভও বলতে পারো, মানে দুটোটাই একসাথে শিখবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাও শিখবো, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় মানে রিভার্স, মানে উল্টাভাবে একই রুলসে আমরা শিখে যাব। তো প্রথমে যে রুলসটা আসবে মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর জন্য ফার্স্টের রুলসটা হচ্ছে, যদি দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে কি, অ্যাফার্মেটিভ দেয়া থাকবে তোমাকে নেগেটিভ করা লাগবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয়া থাকবে তোমাকে কি করা লাগবে, নেগেটিভ করা লাগবে। আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ মানে কি, নেগেটিভ দেয়া থাকবে তখন তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো আমরা শিখবো অ্যাফার্মেটিভ থেকে প্রথমে নেগেটিভ কিভাবে করতে হয়। তাহলে দেখো, যদি অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তখন তোমার মাথায় তিনটা জিনিস আসবে যখন তুমি নেগেটিভ করতে যাবা। অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করতে গেলে তোমাদের মাথায় তিনটা জিনিস আসবে। একটা হয় নান বাট বসাবো, হয় নাথিং বাট বসাবো, না হলে নট মোর দেন বসাবো। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে নান বাট বা নাথিং বাট বা নট মোর দেন বসাবো। এখন কথা হচ্ছে কখন কোনটা বসাবো। যদি দেখো অনলি বা অ্যালোন দিয়ে আমার ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে কোনো পার্সনকে বোঝাচ্ছে, তখন আমরা নান বাট বসাবো। আর যদি দেখো অনলি বা অ্যালোন দিয়ে কোনো বস্তুকে বোঝাচ্ছে তখন আমরা নাথিং বাট বসাবো। আর যদি দেখো সংখ্যা বা বয়স বোঝায় তখন আমরা নট মোর দেন বসাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বললে আরো তোমাদের ক্লিয়ার হবে। তাহলে দেখো এখানে এক্সাম্পল গুলা, দ্য ওল্ড ম্যান ক্যান অ্যালোন লিভ দেয়ার। তাহলে এটা আমার দেওয়া আছে কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি। এখন আমরা রুলসে পড়ছি অনলি বা অ্যালোন থাকা লাগবে। দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কি আছে, অ্যালোন আছে। প্রথমে আমাদের খুঁজতে হবে অনলি বা অ্যালোন আছে কিনা। তাহলে দেখো দ্য ওল্ড ম্যান ক্যান অ্যালোন লিভ দেয়ার, তাহলে আমরা অ্যালোন পেয়ে গেছি। এখন অ্যালোনের পরিবর্তে আমরা হয় নান বাট বসাবো, না হয় নাথিং বাট বসাবো, না হলে নট মোর দেন বসাবো। এখন দেখো তো অ্যালোন দিয়ে কি বোঝাচ্ছে, দ্য ওল্ড ম্যান ক্যান অ্যালোন লিভ দেয়ার, মানে ওই বৃদ্ধ লোকটা একাকী ওখানে বসবাস করতে পারে, মানে বৃদ্ধ লোকটা একা ওখানে বসবাস করতে পারে। তাহলে অ্যালোন দিয়ে কি বোঝাচ্ছে, ওই বৃদ্ধ লোকটাকে বোঝাচ্ছে যে বৃদ্ধ লোকটা একা। তাহলে অ্যালোন দিয়ে কি বোঝাইলো, ব্যক্তিকে বুঝাইলো। ওল্ড ম্যান মানে কি, বৃদ্ধ ব্যক্তি। তাহলে ব্যক্তি বোঝালে আমরা অ্যালোনের পরিবর্তে কি বসাবো, নান বাট। এখন কথা হচ্ছে নান বাটটা কোথায় বসাবো। ঠিক আছে, আমি বলতেছি দেখো, অ্যালোন দিয়ে যাকে বুঝাবে, মানে অনলি বা অ্যালোন দিয়ে যাকে বোঝাবে তার সামনে আমরা নান বাট, নাথিং বাট বা নট মোর দেন বসাবো। ঠিক আছে, দেখো অ্যালোন দিয়ে বা অনলি দিয়ে যাকে বুঝাবে তার সামনে আমরা কি বসাবো, নান বাট বা নাথিং বাট বা নট মোর দেন। দেখো এখানে অ্যালোন দিয়ে কাকে বুঝাইছে, ওল্ড ম্যানকে বুঝাইছে, তাহলে ওল্ড ম্যানের সামনে আমরা নান বাটকে বসাবো। তাহলে এখানে কিন্তু আমরা নান বাট বসাবো না, আমরা বসাবো অ্যালোন দিয়ে বুঝাইছে তা ওল্ড ম্যানকে, তাহলে ওল্ড ম্যানের সামনে মানে পূর্বে। তাহলে এখানে বসাবো নান বাট, নান বাট, তারপর বাকিটা বসাই দিব দা ওল্ড ম্যান ক্যান। এখন দেখো অ্যালোনটাকে বসাবো, বসাবো না, কারণ অ্যালোনের পরিবর্তে তো আমরা নান বাট নিয়ে আসছি, তাহলে অ্যালোনটা আর বসাবো না, লিভ দেয়ার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো অ্যালোন দিয়ে এখানে ওল্ড ম্যানকে বুঝাইছে, ব্যক্তিকে বুঝাইছে যে ওই ব্যক্তি একাকী ওই জায়গায় বসবাস করতে পারে। তাহলে অ্যালোন দিয়ে যেহেতু ব্যক্তি বুঝাইছে তাহলে আমরা বসাবো নান বাট। এখন নান বাট কোথায় বসাবো, অ্যালোন দিয়ে যাকে বুঝাইছে তার সামনে বসাবো। ঠিক আছে, অ্যালোন দিয়ে দা ওল্ড ম্যানকে বোঝাইছে, সেজন্য ওল্ড ম্যানের সামনে আমরা নান বাট বসাইছি। নান বাট দা ওল্ড ম্যান ক্যান লিভ দেয়ার। এখানে আবার অ্যালোনটা কিন্তু আমরা বসাই না, কারণ অ্যালোনের পরিবর্তে তো আমরা নান বাট নিয়েই আসছি। একটা এক্সাম্পল ভালো করে বুঝলে কিন্তু তোমরা প্রত্যেকটা বুঝতে পারবা। তারপর এটা দেখো, চিলড্রেন প্রিফার টয়স ওনলি। টয়স মানে তো খেলনা, আমরা সবাই জানি। প্রিফার মানে পছন্দ করা, মানে প্রাধান্য দেওয়া।
তো চিলড্রেন শিশুরা কি করে, সবসময় খেলনাকেই প্রাধান্য দেয়, ঠিক আছে, মানে খেলনাকে শুধুমাত্র পছন্দ করে। তাহলে এখানে অনলি দিয়ে কি বুঝাইছে বলতো? চিলড্রেন প্রিফার টয়েস অনলি, শিশুরা শুধুমাত্র খেলনা পছন্দ করে। তাহলে শুধুমাত্র খেলনা, তাহলে অনলি দিয়ে কাকে বুঝাইছে? খেলনাকে বুঝাইছে। অনলি দিয়ে কিন্তু শিশুকে বুঝায় নাই, অনলি দিয়ে বুঝাইছে টয়েস মানে খেলনাকে, শিশুরা শুধু খেলনা পছন্দ করে। তাহলে অনলি দিয়ে এখানে খেলনা। এখন খেলনা কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। তাহলে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা বস্তু বুঝালে কি বসাবো? নাথিং বাট। এখন নাথিং বাট কোথায় বসাবো? যাকে বুঝাবে তার সামনে। দেখো এই অনলি দিয়ে কাকে বুঝাইছে? টয়েস, খেলনাকে বুঝাইছে। তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট আমরা টয়েসের সামনে বসাবো, ঠিক আছে। তাহলে এটা কি হবে? চিলড্রেন প্রিফার নাথিং বাট টয়েস। অনলিটা কিন্তু আর বসাবো না, কারণ অনলির পরিবর্তে আমরা নাথিং বাট নিয়ে আসছি, ঠিক আছে। দেখো আমরা টয়েসের পূর্বে কিন্তু নাথিং বাটটা বসাইছি, বুঝতে পারছো? যাকে অনলি যাকে বোঝাবে তার সামনে আমরা নাথিং বাট বসাবো বা নান বাট বসাবো, ঠিক আছে। তারপরে দা বুক কস্ট মি অনলি 50 টাকা, মানে বইটা কিনতে আমার খরচ হয়েছে মাত্র 50 টাকা। তাহলে এখানে অনলি, অনলি মানে তো আমরা জানি মাত্র। তাহলে অনলি দিয়ে কি বইকে বুঝাইলো নাকি টাকাকে বুঝাইছে? অবশ্যই টাকাকে বুঝাইছে, যে বইটা কিনতে আমার খরচ হয়েছে মাত্র 50 টাকা, তাহলে এই মাত্র 50 টাকাকে বুঝাইছে। তাহলে যেহেতু 50 টাকা, তাহলে এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটা তো বয়স না, সংখ্যা। তো সংখ্যা বা বয়স বুঝালে আমরা কি বসাবো? নট মোর দেন। তাহলে এখানে কি হবে? দা বুক কস্ট মি নট মোর দেন 50 টাকা। এখন দেখো কথা ছিল কি, অনলি দিয়ে যাকে বুঝাবে তার সামনে আমরা নট মোর দেন বা নাথিং বাট বা নান বাট বসাবো। এখন অলরেডি দেখো 50 টাকার সামনেই অনলি আছে, সেজন্য আমরা ওখানেই নট মোর দেন বসাই দিছি, আর ঝামেলা নাই। কিন্তু এখানে একটু ঝামেলা করা লাগছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই রুলসটা মনে রাখতে হবে যে যদি অনলি বা অ্যালোন থাকে আমাদের মাথায় তিনটা জিনিস চলে আসবে, হয় নান বাট বসাবো, না হয় নাথিং বাট বসাবো, না হলে নট মোর দেন বসাবো। এখন আমরা দেখবো অনলি বা অ্যালোন দিয়ে কাকে বুঝাইলো, ব্যক্তিকে বুঝাইছে নাকি বস্তুকে বুঝাইছে নাকি সংখ্যা বা বয়স বুঝাইছে। যদি ব্যক্তি বোঝায় আমরা নান বাট বসাবো, বস্তু বুঝালে নাথিং বাট, আর সংখ্যা বা বয়স বুঝালে নট মোর দেন। তো এটা আমরা হচ্ছে এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি। তারপরে হচ্ছে অনলি বা অ্যালোন দিয়ে যাকে বুঝাবে তার সামনে আমরা নান বাট বসাবো, নাথিং বাট বসাবো বা নট মোর দেন বসাবো। এখন দেখো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, ঠিক সেম নেগেটিভ থেকে কি অ্যাফার্মেটিভ করতে পারবো না? অবশ্যই পারবো। যদি এই তিনটা থাকে, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে, এই সবগুলোর পরিবর্তে তুমি অনলি বা এলোন বসাতে পারবা। তো আমি প্রিফার করব যে তোমরা অনলিটা বসাবা। তো অনলি বসালে ভালো আর কি, সব ক্ষেত্রে অনলি বসাবা। যে নান বাট, নাথিং বাট, নট মোর দেন যাই থাকুক ওই ওই জায়গায় তুমি অনলি বসাই দিবা, তাহলে এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন দেখো তোমাকে যদি একটা এক্সাম্পল দিই এরকম, যে ধরো এরকম একটা নেগেটিভ সেন্টেন্স আছে যে হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তাহলে এক্সাম্পলটা কি? হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড। তাহলে এটাকে আমার কি করতে বলছে? এখন অ্যাফার্মেটিভ করতে বলছে। এটা আসে কিসে? নেগেটিভে আসে, ঠিক আছে, কারণ এখানে কি আছে? নট মোর দেন। তাহলে হি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, এইটাকে আমার কি করতে বলছে? অ্যাফার্মেটিভ। তাহলে দেখো এই রুলসটা কি করবো, এখন আমরা ইজিলি অ্যাফার্মেটিভ করে ফেলতে পারবো। এই যে যদি নান বাট, নাথিং বাট, নট মোর দেন এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা কি বসাই দিব? অনলি বসাই দিব, ওই জায়গায় যেখানে থাকবে সেখানে বসাই দিব, এখানে কোনো প্যাস্টেজ নাই। তাহলে এখানে কি হবে? হি ইজ, এখানে নট মোর দেন আসছে, তাহলে এটার পরিবর্তে অনলি বসাই দিব। অনলি 15 ইয়ার্স
ওল্ড। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ হয়ে গেছে। তাহলে আমরা একই রুলস দিয়ে মানে দুটোটাই শিখবো, বোথ, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, দুটোটা একসাথে শিখলে তোমার আর এক্সট্রা করে আরেকটা রুলস বাড়তি শেখা লাগবে না। তো আশা করি তোমরা 1 নম্বর রুলসটা একদম ভালো করে বুঝছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় সময়ই চেঞ্জিং সেন্টেন্স থেকে এখান থেকে একটা আসে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা এখন 2 নম্বর রুলসটা দেখি। তো 2 নম্বর রুলসে যেটা বলছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, ঠিক আছে, যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যে কোনো একটা থাকে, এইগুলোর পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান নট, বাট প্লাস V1। এখন V1 কি, এটা তো আমরা সবাই জানি তাই না, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, আর V2 মানে কি ভার্বের পাস্ট ফর্ম, আর B3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু বেসিক, এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে V1 তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, আর B2 V3 আমি এমনি বললাম পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো, যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকে, তখন তুমি এটাকে নেগেটিভ করবা, দুই ভাবে করতে পারবা। তো আমি বলবো সবসময় এটা দিয়ে করবা, ঠিক আছে। আর পরীক্ষাতে এটা যদি দেয়া থাকে তখন তো কিছু করার নাই, এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিব। তাহলে দেখো, এগুলো থাকলে আমরা ক্যান নট, বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি ক্যান নট হেল্প দিয়ে করি, ঠিক আছে, বাটের জায়গায় যদি আমরা হেল্প বসাই, তখন এক্সট্রা করে আমাদের একটা কাজ করা লাগবে। তখন তো শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইছিলাম, এখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এক্সট্রা করে একটা আইএনজি আনা লাগবে, ঠিক আছে। যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি, তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তোমার এক্সট্রা করে একটা কি আনা লাগবে, আইএনজি আনা লাগবে, ঠিক আছে। তাহলে সেজন্য যেহেতু আইএনজি এক্সট্রা আনতে হচ্ছে, তাই আমি তোমাদের সুবিধার জন্য বলতেছি সবসময় এটা দিয়ে করবা, তাহলেই ভালো, ঠিক আছে। কারণ যে এটা দিয়ে করবে তাকেও 1 নাম্বার, যে এটা দিয়ে করবে তাকেও 1 নাম্বারই দিবে। তাহলে দেখো, এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা দুই ভাবে নেগেটিভ করব, একটা হচ্ছে ক্যান নট বাট দিয়ে, আর একটা ক্যান নট হেল্প দিয়ে। ক্যান নট হেল্প বসালে এক্সট্রা কাজ একটা কি করা লাগবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা লাগবে। তাহলে চলো আমরা এক্সাম্পল দিয়ে এটা ভালো করে বুঝবো। দেখো এক্সাম্পল, উই মাস্ট অবে আওয়ার টিচার্স। ঠিক আছে, অবে মানে কি বলতো, মেনে চলা, আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষককে মেনে চলা উচিত, ঠিক আছে। এটাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো তো, নেগেটিভ করার জন্য একটা হিন্ট তো দরকার, একটা ক্লু তো দরকার, কাকে ধরে আমরা নেগেটিভটা করব। আমরা দেখলাম যে এখানে মাস্ট আছে, তো আমাদের রুলস এটা মাথায় চলে আসছে যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা এইভাবে করব। তাহলে সেন্টেন্সে যেহেতু মাস্ট আছে, তাহলে আমরা কি বসাবো বলতো, ক্যান নট, বাট। তাহলে উই মাস্টের বদলে বসাবো ক্যান নট, বাট। তারপর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি যা আছে তাই লিখে দিবা, বাট অবে আওয়ার টিচার্স। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে গেলা। দেখো, মাস্ট ছিল, আমরা মাস্টের পরিবর্তে কি বসাইছি, ক্যান নট, বাট। আর এখানে কিন্তু ঝামেলা নাই যে কোথায় বসাবো, আগে বসাবো না পরে বসাবো, যেখানে আসছে সেখানে বসাই দিবা, ঠিক আছে। তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট বসাইলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ওবে আছে, ওবেই রেখে দিলাম, আর বাকিটা লিখে ফেললাম। এখন তুমি যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চাও, তাহলে কি করতে হইতো, দেখো, উই ক্যান নট হেল্প, এখানে দেখো এই যে ভার্বটা আছে, এইটার সাথে জাস্ট একটা আইএনজি যুক্ত করা লাগবে, এই অবেটা হয়ে যাবে ওবেইং আওয়ার টিচার্স। জাস্ট এতটুকুই পার্থক্য। দেখো, ক্যান নট হেল্প, এটার পরে আমি একটা ভার্বের সাথে আইএনজি লাগাইছি, ঠিক আছে। তো তুমি চাইলে ক্যান নট ভার্ব দিয়েও করতে পারো, ক্যান নট হেল্প দিয়েও করতে পারো। তারপর এটা দেখো, হি হ্যাজ টু ডিপেন্ড অন আদার্স, এটাকে নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো, সেন্টেন্স পরেই আমি দেখলাম এখানে হ্যাজ টু আছে, তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে কি বসাতে হয়, ক্যান নট বাট, না হলে ক্যান নট হেল্প। তো আমি ক্যান নট বাট দিয়ে করি, তাহলে এটা কি হবে, হি ক্যান নট বাট ডিপেন্ড অন আদার্স। তাহলে এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এখন তুমি যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চাও, অবশ্যই তুমি এটা পারবা। এই যে তুমি ক্যান নট বাটের জায়গায় কি বসাবা, এখানে ক্যান নট
হেল্প বসাবা, আর ক্যান নট হেল্প তো এক আসবে না, তখন একটা আইএনজি লাগাতে হবে। এই যে ডিপেন্ড আছে এটার সাথে একটা আইএনজি লাগাতে হবে, ডিপেন্ডিং, আর আগে পরে সব সেম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি তো বললাম সবসময় ক্যান নট বাট দিয়ে করবা। এখন পরীক্ষার হলে যদি ক্যান নট হেল্প দিয়ে বসে থাকে, মানে এটা তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় তোমাকে এখন কি করতে হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা লাগবে না। দেখো, যদি মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে তখন আমরা এগুলা বসাবো, আবার যদি এইগুলো থাকে তখন আমরা এগুলা বসাবো। একটা রুলসেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন দেখো এক্সাম্পলটা, এটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ করতে বলছে, আছে নেগেটিভ। দেখো, ইউ ক্যান নট হেল্প স্টাডিং প্রপারলি, এটাকে কি করতে বলছে, অ্যাফার্মেটিভ। তাহলে দেখবো আমরা ক্যান নট বাট ক্যান নট হেল্প আছে কিনা। এই যে এখানে ক্যান নট হেল্প আছে, তাহলে ক্যান নট বাট ক্যান নট হেল্প থাকলে আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো। তো আমি ইজিলি বলে দিই, তোমরা সবসময় মাস্ট বসাবা, কারণ হ্যাভ টু আর হ্যাজ টু বসানোর ক্ষেত্রে একটু ভাবতে হয়, যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ টু, অন্য অন্য ক্ষেত্রে হচ্ছে হ্যাভ টু, এটা ভাবতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো তোমরা মাস্ট বসাবা, কারণ যে মাস্ট বসাবে ওকেও 1 নাম্বার দিবে, যে হ্যাভ টু হ্যাজ টু বসাবে ওকে 1 দিবে। তো সহজ ভাবে, যে কঠিন করতে গিয়ে যেন তোমরা ভুল না করো, ঠিক আছে। তো এগুলো থাকলেই তোমরা মাস্ট বসাই দিবা। তাহলে দেখো এখানে ক্যান নট হেল্প আছে, তাহলে ক্যান নট হেল্প থাকলে আমরা মাস্ট বসাবো, ইউ মাস্ট। তারপর দেখো, ক্যান নট হেল্প যখন বসাইছিলাম তখন ভার্বের সাথে একটা আইএনজি লাগাইছিলাম না, আইএনজি আনছিলাম। এখন ক্যান নট হেল্পটাকে আমি তুলে দিছি না, তুলে কাকে আনছি, মাস্ট কে আনছি। তাহলে কি আর আইএনজিটা এখন থাকবে? কারণ আইএনজি তো আসছিল ক্যান নট হেল্পের জন্য, এখন আমি ক্যান নট হেল্পকেও তুলে দিচ্ছি, তাহলে আইএনজিটাও উঠে যাবে। তাহলে স্টাডিং থেকে আইএনজিটা আমি এখন কেটে দিব, তাহলে হবে স্টাডি প্রপারলি। ঠিক আছে, তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে ক্যান নট হেল্প এর পরে আইএনজি। এখন যেহেতু ক্যান নট হেল্পও তুলে দিছি, তাহলে আইএনজিও উঠে যাবে, তাহলে এটা হবে ইউ মাস্ট স্টাডি প্রপারলি। তাহলে দেখো, আশা করি তোমরা 2 নাম্বার রুলসটা বুঝতে পারছো। আমরা বোধ করছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও করতে পারবো, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও কিন্তু করতে পারবো। যদি অ্যাফার্মেটিভে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে, নেগেটিভ করব এইগুলাকে দিয়ে। আর যদি নেগেটিভে যদি এগুলো থাকে, অ্যাফার্মেটিভে কি বসাবো, মাস্ট, কিছু পাবার দরকার নেই, মাস্ট বসাই দিব। আর ক্যান নট হেল্প যদি থাকে এটাকে তুলে আইএনজিটাও তুলে দিবা, শেষ। আশা করি তোমরা 2 নাম্বার রুলসটা বুঝতে পারছো, এক্সাম্পল সহ বুঝতে পারছো, ঠিক আছে। তো চলো এখন আমরা 3 নাম্বার রুলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো 3 নাম্বার রুলস যেটা বলছে এটা খুবই কিন্তু ইন্টারেস্টিং এবং এটা আসে, ঠিক আছে। এটা একটু অন্যভাবে আমি পড়াবো, ঠিক আছে। তাহলে দেখো, যদি এভরি প্লাস বক্স, এখন বক্সের ভিতরে যা ইচ্ছে তাই থাকতে পারে, ঠিক আছে। এভরি প্লাস বক্স, ঠিক আছে, এভরির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বক্স। এভরি প্লাস বক্স প্লাস বাকি অংশ, মানে যা ইচ্ছে তাই থাকুক, ঠিক আছে। তখন আমরা কি করব, এভরির পরে, মানে এভরির বদলে বা এভরির জায়গায় আমরা বসাবো দেয়ার ইজ নো, ঠিক আছে। এভরির জায়গায় আমরা কি বসাবো, দেয়ার ইজ নো। আর বক্সের ভেতর যা থাকবে তাই বসাই দিব, ঠিক আছে। বক্সের ভেতর যা থাকবে তাই বসা দিব। তারপর এক্সট্রা করে আমরা একটা কি আনবো, বাট আনবো। তারপর বাকি যা আছে তাই লিখবো, বাকি অংশ, ঠিক আছে। দেখো আমি আবার বলতেছি, যদি কি থাকে এভরি প্লাস বক্স প্লাস বাকি অংশ, মানে যা ইচ্ছা তা আছে, তখন আমরা কি করব, এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। তারপর বক্সে যা ছিল সেটা লিখে দিব, তারপরে এক্সট্রা করে একটা বাট আনবো, তারপর বাকি অংশটা লিখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রেও সেম, দেয়ার ইজ নো থাকলে এটার বদলে এভরি বসাবো, বক্স বক্সের জায়গা থাকবে, বাট যেহেতু এক্সট্রা আনছিলাম সেটাকে তুলে দিব, আর বাকি অংশ লিখে দিব। এটা হচ্ছে কি, আমি রুলসটা বললাম, এখন এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝবো। তো চলো আমরা এক্সাম্পল দেখি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো এভরি, এভরি আছে কি নাই, এভরি আছে। তাহলে বলছি এভরি প্লাস বক্স, মানে এভরির সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে বক্স। তাহলে দেখো এভরির সাথে কি আছে, বডি আছে, তাহলে বক্স মানে কি এখানে বডি। তাহলে এই এভরির বদলে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো। তাহলে এভরির জায়গায় আমরা বসাই দিব দেয়ার ইজ নো,
বসাই দিলাম। তারপর দেখো বক্সের জায়গা থাকবে, তাহলে এই বডিটা আমরা বসাই দিব। দেয়ার ইজ নো বডি। তারপর কি বলতো, কি বলছি, এক্সট্রা করে একটা বাট আনা লাগবে, তো আমি একটা এক্সট্রা করে বাট আনলাম। তারপর কি বলছি, বাকি অংশ, এখানে যা বাকি অংশ আছে তাই লিখে দিব। দেখো এভরিবডি বাদে যা আছে তাই লিখে দিব। লাভস ফ্লাওয়ার। শেষ। দেখো কত ইজিলি আমাদের এটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এভরি ছিল, এভরির বদলে দেয়ার ইজ নো। তারপর বক্সের ভিতর ছিল বডি, বডিটা আমরা লিখে দিছি। তারপর এক্সট্রা করে একটা বাট আনতে হবে, বাট আনছি। তারপর বাকি যা আছে তা লিখে দিছি। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এভরিওয়ান ওয়ান্টস পিচ এন্ড প্রসপারিটি। ঠিক আছে, এটাকে আমার কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো এখানে আবার কি আছে, এভরি আছে, তো এভরি থাকলেই আমরা কি বসাই দিব, দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তারপর দেখো এভরির সাথে যেটা লাগবে সেটা বক্স, তো বক্সে এখানে কি আছে, ওয়ান, এভরি ওয়ান, তো বক্সে যা আছে তাই এখানে বসাই দিব, ওয়ান। দেয়ার ইজ নো ওয়ান। তারপর এক্সট্রা করে একটা কি আনতে হবে, বাট আনতে হবে, বাট আনছি। তারপর বাকি অংশ যা আছে তা, বাকি এটা, এই সম্পূর্ণটা বসাই দিবা। ওয়ান্টস পিচ এন্ড প্রসপারিটি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এখন চলো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কেমনে করবো এটাও এক্সাম্পল দিই। তো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ মানে কি, দেয়ার ইজ নো থাকলে এখানে এভরি বসাই দিব, বক্সে যা আছে তাই থাকবে। বারটা যেহেতু আমি এক্সট্রা করে আনছিলাম, তো বারটাকে এখন আমরা তুলে দিব আর বাকি অংশটা লিখে ফেলবো। তো এখানে কি আছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে দেখো তো এখানে কি আছে, দেয়ার ইজ নো আছে, তাহলে দেয়ার ইজ নো থাকলে আমরা কি বসাবো, এভরি বসাবো, তাহলে এখানে বসবে এভরি। তারপর দেখো তো এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বক্স, বক্সে যা আছে তাই বসে যাবে। মাদার, তাহলে এখানে মাদার বসে যাবে, এভরি মাদার। তারপর দেখো যখন আমরা নেগেটিভ করছি তখন এক্সট্রা করে একটা বাট আনছিলাম, কিন্তু এখন এই বাটটাকে আমার তুলে দিতে হবে, মানে কেটে দিতে হবে, বাট বাদ। তারপর বাকি যা আছে তা, লাভস হার চাইল্ড। তাহলে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে দেয়ার ইজ নো ছিল, এটার জায়গায় আমরা এভরি বসাইছি। তারপর বক্সে যা ছিল তাই বসাই দিছি। বাট তো আমরা নেগেটিভ করার সময় এক্সট্রা আনছিলাম, তাই আমরা অ্যাফার্মেটিভ করার সময় আবার এটাকে তুলে দিছি, বাদ দিয়ে দিছি, বাট বাদ। তারপর বাকি অংশ যা আছে তা লিখে দিছি। তাহলে দেখো 3 নাম্বার রুলসটা কত ইজি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা 4 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো 4 নাম্বার রুলসে যেটা বলছে, যদি বোথ ডট ডট এন্ড থাকে। এখন ডট ডট মানে কি, মাঝখানে অনেক কিছুই থাকতে পারে। ঠিক আছে, অনেক বাক্য থাকতে পারে, অনেক ওয়ার্ড, বাক্য না অনেক ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, তাহলে যদি দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড মানে বোথ আর এন্ড থাকে, তখন বোথের জায়গায় আমরা বসাবো নট অনলি, আর এন্ডের জায়গায় আমরা বসাবো বাট অলসো। ঠিক আছে, তাহলে দেখো যদি বোথ ডট ডট এন্ড থাকে, বোথের জায়গায় আমরা বসাবো নট অনলি, আর এন্ডের জায়গায় আমরা বসাবো বাট অলসো। তো ঠিক সেম নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রেও সেম হবে। যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে, তখন নট অনলির জায়গায় বোথ বসাই দিব, বাট অলসোর জায়গায় এন্ড বসাই দিব। তো চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালো করে বুঝি। যেমন দেখো একটা এক্সাম্পল, হি ইজ বোথ এ পোয়েট এন্ড এ নোভেলিস্ট। সে কি একজন কবি আবার একজন সাহিত্যিক। ঠিক আছে, তাহলে এখন দেখবো আমরা বোথ ডট ডট এন্ড আছে কিনা। দেখো এখানে বোথ আছে আর এখানে এন্ড আছে। আর ডট ডট মানে বুঝছো, দেখো এখানে কি আছে, এ পোয়েট, মানে ডট ডট মানে হচ্ছে অনেক ওয়ার্ড থাকতে পারে এখানে। তো এইগুলো আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় বোথ আর এন্ড আছে কিনা। তো দেখলাম এখানে বোথ আছে, এখানে কি আছে, এন্ড আছে, তাহলে এটাকে আমার করতে বলছে নেগেটিভ। তাহলে বোথ আর এন্ড থাকলে বোথের জায়গায় বসাবো নট অনলি, এন্ড এর জায়গায় বসাবো বাট অলসো। তাহলে এটাই শেষ, যে হি ইজ বোথের জায়গায় নট অনলি এ পোয়েট, আর এন্ড এর জায়গায় বসাই দিব বাট অলসো, আর বাকি সব সেম থাকবে, এ নোভেলিস্ট। শেষ, ইজিলি, কত ইজি, এটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এখন আবার দেখো যদি আবার কি করতে বলতো,
এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলতো, তখন উল্টা হইতো যে নট অনলি জায়গায় বোথ বসাই দিব, বাট অলসোর জায়গায় এন্ড বসাই দিব, শেষ। দেখো একটা এক্সাম্পল, নট অনলি রানা বাট অলসো, দেখো অলসো দুইবার, তাহলে নট অনলি রানা বাট অলসো রহিম আর ব্রিলিয়ান্ট, এটাকে কি করতে বলছে? অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ করতে বলে রুলস তো আছেই আমাদের, তাহলে এই নট অনলির জায়গায় আমরা কি বসাবো? বোথ, বোথ রানা, এই যে বাট অলসোর জায়গায় আমরা বসাবো এন্ড, এন্ড রহিম আর ব্রিলিয়ান্ট। তাহলে দেখো এটা কত ইজি, জাস্ট বসাই দেবা, আর কিছু না। এটা বলতে গেলে সবচেয়ে সহজ রুলস এটা। তো আশা করি তোমরা এই 4 নাম্বার রুলসটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা কয় নাম্বার রুলস? 5 নাম্বার রুলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটাও খুব ইজি, বোথ ডট ডট এন্ড এর মতো। তাহলে দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেস ডট ডট দেন, এখন ডট ডট এর মানে তোমরা বুঝে গেছো যে এখানে কোনো ওয়ার্ড থাকবে, ঠিক আছে? মাঝখানে যে কোনো ওয়ার্ড থাকতে পারে, এগুলো আমাদের দেখার বিষয়ও না। আমাদের বিষয় হচ্ছে এখানে লেস আর দেন আছে কিনা, দুটোটা কিন্তু একসাথে থাকা লাগবে, একটা থাকলে কিন্তু হবে না আবার। তাহলে লেস ডট ডট দেন থাকলে আমরা কি করব? লেসের জায়গায় বসাবো নট এস, আর দেনের জায়গায় বসাবো এস, ঠিক আছে? আমার কিন্তু প্রনাউন্সিয়েশনে ভুল হতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট না, আমি তোমাদেরকে রুলস পড়াতে আসছি তোমাদের যাতে ভালো নাম্বার পাও সেটার জন্য, ঠিক আছে? তাহলে দেখো, যদি লেস ডট ডট দেন থাকে, লেসের জায়গায় আমরা বসাবো নট এস, আর দেনের জায়গায় বসাবো এস। আবার ঠিক সেম, যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে, একটা রুলসে আমরা পারবো। উল্টা, যদি নট এস ডট ডট এস থাকে, তখন নট এস এর জায়গায় লেস বসাবো, এস এর জায়গায় দেন বসাবো, শেষ। তো চলো আমরা এখন এক্সাম্পল দিকে দেখবো। কি আছে? রহিম ইজ লেস ক্লিভার। ক্লিভার মানে কি বলতো? চালাক, এটা তো আমরা সবাই জানি। দেন করিম মানে কি? রহিম করিম থেকে কম চালাক, ঠিক আছে? তাহলে রহিম ইজ লেস দেন, দেখো তো আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আমরা পেয়ে গেছি, যে লেস ডট ডট দেন আছে কিনা। এখানে লেসও আছে, দেনও আছে। তাহলে এখন আমরা কি বসাবো? এটাকে কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। তাহলে লেসের জায়গায় আমরা নট এস, আর দেনের জায়গায় এস বসাই দিব। তাহলে রহিম ইজ নট এস, এই যে লেসের জায়গায় এটা বসাইছি, ক্লিভার, দেনের জায়গায় বসাবো এস, করিম, ঠিক আছে? রহিম ইজ নট এস ক্লিভার এস করিম। তাহলে দেখো, এটা তো আমরা নেগেটিভ করছি, ঠিক সেম আমাকে যদি নেগেটিভ দিয়ে দিত, মানে যদি নট এস আর এস থাকতো, তখন আমরা নট এস এর জায়গায় লেস বসাইতাম, এস এর জায়গায় দেন বসাইতাম। তো দেখো এখানে এক্সাম্পল 2 নাম্বারটা, আকাশ ইজ নট এস স্মার্ট এস রাকিব। আকাশ রাকিবের মতো কিনা, স্মার্ট না এতটা। তাহলে এখানে কি আছে দেখো তো, নট এস, আর এখানে আছে এস। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি, এখন জাস্ট রুলসটা অ্যাপ্লাই করব। তাহলে নট এস থাকলে আমরা কি বসাবো? লেস। এস থাকলে আমরা বসাবো দেন। তাহলে আকাশ ইজ লেস স্মার্ট দেন রাকিব। তাহলে দেখো, আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো কতটা ইজি। জাস্ট এটা মনে রাখলে দেখবা আছে কিনা, থাকলেই বসাই দিব, ধুমধাম বসাই দিব, আর কোনো কথাই নেই। কত ইজি, তোমার বাংলা অর্থও কিন্তু এখানে বোঝা লাগতেছে না, জাস্ট এটা আছে কিনা দেখবা, তারপর বসাই দিবা, শেষ, আর কোনো কাজই নেই। তো আশা করি তোমরা 5 নাম্বার রুলসটা বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা 6 নাম্বার রুলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আশা করি বাকি 5টা রুলস তোমরা বুঝতে পারছো। তাহলে 6 নাম্বার রুলসটা কিন্তু 5 নাম্বার রুলস এর সাথে কিছুটা মিলতাম, তোমরা প্যাচ লাগাই ফেলতে পারো। তো সেই জন্য আমি পাশে 5 নাম্বার রুলসটাও লিখে রাখছি, যাতে তোমরা প্যাচ না লাগাও, আমি পার্থক্যটা বুঝাই বলতে পারি। তাহলে দেখো 6 নাম্বার রুলসে কি বলছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট ডট এস থাকে, তখন তুমি একটা এস এর প্রথম এস এর জায়গায় কি বসাবা? নট লেস, আর পরের এস এর জায়গায় বসাবা দেন, ঠিক আছে? আর 5 নাম্বার রুলসে কি ছিল দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল লেস ডট ডট দেন, তখন আমরা এটা বসাইছি। কিন্তু এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকবে? এস ডট ডট এস থাকবে, তখন আমরা নট লেস ডট ডট দেন বসাবো।
আর তখন অ্যাফার্মেটিভে ছিল এটা, এখানে বসাইছি নট এস, নট এইটা দেখো এস ডট ডট এস না, কিন্তু তখন বসাইছি নট এস ডট ডট এস। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো, প্যাচ লাগাবা না কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার হই। এখানে কি বলছে, স্নেহা ইজ এস ইন্ডাস্ট্রিয়াস এস সাথী। ইন্ডাস্ট্রিয়াস মানে কি বলতো, পরিশ্রমী, ঠিক আছে? স্নেহা ইজ এস ইন্ডাস্ট্রিয়াস এস সাথী, এটাকে আমার কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ করতে বললে আমরা দেখবো এস ডট ডট এস আছে কিনা। এই দেখো এখানে একটা এস, এখানে একটা এস। তো এস ডট ডট এস থাকলে আমরা কি বসাবো, নট লেস ডট ডট দেন। তাহলে স্নেহা ইজ, এই এস এর জায়গা বসাবো নট লেস, তারপর ইন্ডাস্ট্রিয়াস তো থাকবে, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ঠিক আছে? তোমাদেরকেও কি হতে হবে, পরিশ্রমী হওয়া লাগবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। ইন্ডাস্ট্রিয়াস আর এস এর জায়গা বসাবো দেন, দেন সাথী। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মানে কি বলতো, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। মানে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা কিন্তু অর্থ কিন্তু সেম থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখো এই 1 নম্বর অর্থটা কি, স্নেহা ইজ এস ইন্ডাস্ট্রিয়াস এস সাথী, মানে স্নেহা সাথীর মতোই পরিশ্রমী, সাথীর মতোই ইন্ডাস্ট্রিয়াস, এটা ছিল অ্যাফার্মেটিভ। নেগেটিভের অর্থটা কি, স্নেহা ইজ নট লেস ইন্ডাস্ট্রিয়াস দেন সাথী, স্নেহা সাথী থেকে কম পরিশ্রমী নয়, মানে কি সাথীর মতোই পরিশ্রমী, কম পরিশ্রমী নয়। তাহলে দেখো দুটার অর্থ কিন্তু সেম, অর্থ সেমই রয়ে গেছে, এইটা হয়েছে অ্যাফার্মেটিভ আর এইটা হয়েছে নেগেটিভ। তাহলে অর্থ সেম থাকবে, জাস্ট আমরা চেঞ্জ করবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো অর্থটা আশা করি তোমরা বুঝতে পারছো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মানে কি, অর্থ সেম রাখা, জাস্ট নাটা নিয়ে আসা, ঠিক আছে? তাহলে দেখো এস ডট ডট এস ছিল, আমরা বসাইছি নট লেস ডট ডট দেন। ঠিক সেম উল্টা থাকতে পারে না, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারে না, তখন একটা রুলস দিয়ে হবে, যদি নেগেটিভে নট লেস ডট ডট দেন থাকে তখন নট লেস এর জায়গায় এস বসাই দিবা, দেন এর জায়গায় একটা এস বসাই দিবা, শেষ। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল, তানিয়া ইজ নট লেস বিউটিফুল দেন তানহা, একে কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। তাহলে দেখবো আমাদের এখানে কি আছে, নট লেস আছে আর এখানে দেন আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা জাস্ট রুলসটা বসাই দিব, নট লেস থাকলে এস বসাবো, দেন থাকলে এস বসাবো, শেষ। তানহা, সরি তানিয়া ইজ as beautiful as তানহা। দেখো অর্থ কিন্তু সেম, তানিয়া ইজ নট লেস বিউটিফুল দেন তানহা, তানিয়া তানহা থেকে কম সুন্দর নয়, মানে সুন্দর, সব দুজনই সুন্দর। তাহলে এটা কি দাঁড়ালো, তানিয়া ইজ এস বিউটিফুল এস তানহা, মানে তানিয়া তানহার মতোই সুন্দর। তাহলে দেখো এটার অর্থ ছিল তানিয়া তানহা থেকে কম সুন্দর নয়, তার মানে দুটাই সমান সুন্দর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো 6 নাম্বার রুলসটা, ঠিক আছে? আর 5 নাম্বার রুলস এর সাথে কিন্তু 6 নাম্বার রুলসটা পেস্ট লাগাবো না, 6 নাম্বার রুলসটা কিন্তু আমি লিখেই দিছি। এখানে এস ডট ডট এস থাকলে আমরা নট লেস ডট ডট দেন বসাবো, আর এখানে লেস ডট ডট দেন ছিল তখন আমরা নট এস ডট ডট এস বসাইছি। তো আশা করি তোমরা এই 6 নাম্বার রুলসটা বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা 7 নাম্বার রুলস নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা বাকি 6টা রুলস ভালো করে বুঝছো। তো 7 নাম্বার রুলস, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা স্যাররা বেশি পছন্দ করে, কারণ এটা একটু ভাবতে হয়, তোমার ওয়ার্ড মিনিং জানতে হয়। তো স্যাররা এটাই দিবে যে কোন স্টুডেন্টটা ভালো করে প্র্যাকটিস করছে, কে ভালো অর্থ জানে, ঠিক আছে? তো তোমরা যত প্র্যাকটিস করবা তত বেশি পারবা। তো বেশি কিছু প্র্যাকটিস করা লাগে না, বোর্ড গুলায় যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো এটাই এনাফ। তাহলে দেখো 7 নাম্বার রুলসটাতে কি বলছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ প্লাস শব্দ, শব্দ মানে কি যে কোনো একটা শব্দ থাকে আর কি, ওটা তোমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবা। যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর জায়গায় আমরা কি বসাবো, নেভার। অলওয়েজ থাকলে অলওয়েজ এর জায়গায় আমরা বসাবো নেভার, আর ওখানে যে শব্দটা বসাবো সেই শব্দের
বিপরীত শব্দটা বসানো লাগবে, ঠিক আছে? তাহলে এটা তোমাকে ওয়ার্ড জানতে হবে, কিন্তু ওয়ার্ড না জানলে তোমাদের হবে না। তো সেজন্য আমি কয়েকটা মানে তোমাদের দেখলাম যে যে কয়েকটা আসে বোর্ডে বারবার রিপিট আসে, ওখান থেকে আমি কয়েকটা লিখাই দিছি। আর বাকিগুলা তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করে করে তোমাদেরকে অ্যানালাইসিস করে করে বের করা লাগবে। আমি কিন্তু কয়েকটা লিখাই দিছি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তোমরা বের করে নিবা। আশা করি তোমাদের উপর এই বিশ্বাসটা আমার আছে, আশা করি তোমরা বের করবা। দেখো, অ্যাক্টিভের বিপরীত শব্দ এটা হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম বলে এটাকে আর কি। তো এই অ্যাক্টিভের বিপরীত শব্দ কি, ইনঅ্যাক্টিভ। পাংচুয়ালের বিপরীত শব্দ লেজি। অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। রেগুলার ইরেগুলার। অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ। প্লিজেন্ট আনপ্লিজেন্ট। রেসপেক্ট ডিসরেসপেক্ট। দেখো, এইটার বিপরীত শব্দ যেমন এইগুলো, আবার এইগুলোর বিপরীত শব্দও কিন্তু এইগুলো, ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, রুলসে বলছে যদি অলওয়েজ থাকে তখন আমরা বসাবো নেভার, আর যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দটা আমরা বসাবো। তাহলে দেখো এক্সাম্পল, রাকিব ইজ অলওয়েজ অ্যাক্টিভ। তাহলে এখানে কি আছে দেখো তো, অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ এর জায়গায় আমরা নেভার বসাই দিব। তাহলে রাকিব ইজ নেভার। এখন দেখো, অলওয়েজ এর পরে যে শব্দটা থাকবে, এই যে একটা শব্দ আছে কি বলতো, অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভের কি বসাবো, বিপরীত শব্দ। তাহলে এটা কিন্তু তোমাদের জানা লাগবে। তো সেই জন্য স্যাররা কিন্তু এই রুলসটা বেশি পছন্দ করে, কারণ দেখে কে বেশি প্র্যাকটিস করছে। এখন তুমি যদি অ্যাক্টিভের বিপরীত শব্দ না জানো তাহলে কিন্তু এটা হবে না। তো আমি কয়েকটা লিখে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা বের করে নিবা। তো অ্যাক্টিভের বিপরীত শব্দ কি, ইনঅ্যাক্টিভ। তাহলে এটা হবে কি, ইন অ্যাক্টিভ। তাহলে রাকিব ইজ নেভার ইনঅ্যাক্টিভ, মানে রাকিব ইজ অলওয়েজ অ্যাক্টিভ, একই কথা। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, স্নেহা ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ। তাহলে এখানে কি আছে, অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ থাকলেই আমরা নেভার বসাবো। তাহলে স্নেহা ইজ নেভার, তারপরে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ বসাবো। তাহলে অ্যাটেন্টিভের বিপরীত শব্দ কি, ইনঅ্যাটেন্টিভ। তাহলে এখানে হবে ইন অ্যাটেন্টিভ। তাহলে দেখো, এটা তুমি না জানলে কিন্তু হইতো না, অ্যাটেন্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাটেন্টিভ। তাহলে স্নেহা ইজ নেভার ইনঅ্যাটেন্টিভ। আবার দেখো, এখন আমরা কি করছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। এখন ঠিক সেম উল্টা বলতে পারে না, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো। তখন কি, যদি নেভার থাকে নেভারের জায়গায় আমরা অলওয়েজ লিখবো, আর যে বিপরীত শব্দ থাকবে তার মানে ওই শব্দটা আমরা লিখবো, মানে এই শব্দের বিপরীত শব্দটা ওখানে লিখবো। মানে যদি এইগুলো থাকে এটা লিখবো, এটা থাকলে ওইগুলা লিখবো। তাহলে নেভারের জায়গায় অলওয়েজ, আর এর জায়গায় এর বিপরীত শব্দ। তাহলে দেখো একটা এক্সাম্পল, লুবা নেভার ডিসরেসপেক্টস হিজ টিচার। ঠিক আছে, লুবা কখনো তার শিক্ষকদেরকে অসম্মান করে না। তাহলে এখানে কি আছে দেখো তো, এটাকে কি করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। এখানে নেভার আছে, নেভার থাকলে আমরা কি বসাবো, অলওয়েজ। তাহলে লুবা অলওয়েজ, তারপরে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ বসাবো। এই ডিসরেসপেক্টের বিপরীত শব্দ কি, রেসপেক্ট। তাহলে এখানে হবে রেসপেক্টস হিজ টিচার্স। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো, লুবা অলওয়েজ রেসপেক্টস হিজ টিচার। তো তোমরা যদি এই শব্দগুলোর বিপরীত শব্দ না জানো তাহলে কি তোমরা এই রুলসটা পারবা না। কিন্তু তোমরা হচ্ছে বারবার মানে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো বের করা লাগবে। কারণ তুমি যদি এখন তুমি যদি একটা গ্রামার বই খুলতে যাও, মানে যে কোনো পাবলিকেশনেরই গ্রামার, তখন দেখবা যে কমপক্ষে 1200, 1300 বা 600 এরকম ওয়ার্ডের বিপরীত অর্থ আছে। তোমার এতগুলো মানে কোনো স্বাভাবিক স্টুডেন্টের ক্ষেত্রে এতগুলো বিপরীত শব্দ জানা তোমার সম্ভব না। হ্যাঁ, জানবে একটা সময়, তখন হচ্ছে কি একেবারে কিন্তু জানবা না। তখন হচ্ছে তুমি পড়তে 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 তারপর তোমার আয়ত্তে চলে আসবে। কিন্তু তুমি যদি পড়তে চাও যে আমি বই থেকে আজকে 600টা আমি পড়বো, এটা কখনো সম্ভব না। কারণ তোমার তো একটা সাবজেক্ট না, শুধু তোমার অনেক সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্ট আছে, আরো কত কত সাবজেক্ট, শুধু ইংলিশ নিয়ে পড়ে থাকলে হবে? তো আমি যেটা বলবো, তোমরা বোর্ড গুলো অ্যানালাইসিস করো, বোর্ড প্র্যাকটিস করতে করতে দেখবা তোমাদের এগুলো মানে কোনটা কোনটা আসতে পারে তোমাদের এটা কিন্তু মাথায় চলে আসবে। তো বোর্ড প্র্যাকটিস করতে করতে আশা করি তোমরা এই ওয়ার্ড গুলো পেয়ে যাবা যে কোনগুলাই বারবার আসে। দেখো, নতুন কোনো ওয়ার্ড কিন্তু স্যাররা দেয় না, ঘুরি ওই যেগুলো আসে ওগুলা থেকেই দেয়।
আর স্যাররা কিন্তু এই রুলসটাও পছন্দ করে, কারণ এখানে তোমার ওয়ার্ড মিনিং বুঝতে হয়, বিপরীত অর্থ জানতে হয়। তো আশা করি তোমরা বোর্ডগুলা ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? একদম থরোলি পারা লাগবে। তো আশা করি তোমরা এই 7 নাম্বার রুলসটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা 8 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো 8 নাম্বার রুলসে যেটা বলছে যে যদি মেনি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে আমরা বসাবো নট এ ফিউ, আর যদি মাছ থাকে তখন বসাবো নট এ লিটল, ঠিক আছে? একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে লিটল। যদি মেনি থাকে বসাবো নট এ ফিউ, আর মাছ থাকলে বসাবো নট এ লিটল। আবার আরো কি, যদি এফ ইউ থাকে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এফ ইউ থাকে তখন বসাবো নট মেনি, আর যদি এ লিটল থাকে তখন বসাবো নট মাছ। দেখো, এ ফিউ থাকা লাগবে, কিন্তু অনলি ফিউ থাকলে হবে না। ধরো অনলি ফিউ আছে, তাহলে কিছু হবে না। এ ফিউ থাকতে হবে, এ ফিউ থাকলে আমরা নট মেনি বসাবো, আর এ লিটল থাকলে আমরা নট মাছ বসাবো। ফিউ যদি একা থাকে তাহলে হবে না, আবার লিটলে যদি একা থাকে তাহলেও হবে না, ওদের সামনে একটা এ থাকা লাগবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে অ্যাফার্মেটিভে যদি এগুলো থাকে আমরা এগুলো বসাবো, এগুলো থাকলে আমরা এগুলো বসাবো। আবার ঠিক সেম, যদি নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করতে যাই, নট এ ফিউ থাকলে আমরা মেনি বসাবো, নট এ লিটল থাকলে মাছ বসাবো, নট মেনি থাকলে এ ফিউ বসাবো, নট মাছ থাকলে এ লিটল বসাবো, মানে উল্টা আর কি। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। দেখো এখানে কি আছে, দে হ্যাভ মাচ মানি, দে হ্যাভ মাচ মানি। তাহলে এটাকে কি করতে বলছে, নেগেটিভ। তাহলে আমরা দেখলাম যে এখানে কি আছে, মাছ আছে। তাহলে এই মাছ থাকলে আমরা কি বসাবো, নট এ লিটল। তাহলে দে হ্যাভ নট এ লিটল মানি, ঠিক আছে? তাহলে দেখো, জাস্ট রুলসটা মুখস্থ করে বসাই দিবা, আর কিছুই না। কোথায় বসাতে হবে এগুলো কোনো কিছু নাই, যেখানে আছে সেখানেই বসাবা, ঠিক আছে? তারপরে দেখো, তানহা হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে এটাকে কি করতে বলছে, নেগেটিভ। তাহলে দেখো এখানে কি আছে, মেনি আছে। মেনি থাকলে আমরা কি বসাবো, নট এ ফিউ। তাহলে তানহা হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। তাহলে দেখো, জাস্ট মেনি থাকলে আমরা নট এ ফিউ বসাই দেবো, আর কিছুই না। তারপরে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বোটল। তাহলে এটাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে এখানে দেখো কি আছে, এ লিটল আছে। তাহলে এ লিটল থাকলে আমরা নট মাছ বসাবো। শুধু যদি লিটল থাকলো তাহলে কিন্তু হইতো না, এই রুলসটা খাটতো না। এখানে দেখি এ লিটল আছে, সেজন্য আমরা নট মাছ বসাতে পারবো। তাহলে এখানে হবে কি, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দা বোটল। তারপরের এক্সাম্পলটা দেখো, দেয়ার আর নট মেনি স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। এটাকে কি করতে বলছে বলতো, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, নট নেগেটিভ। ভালো করে খেয়াল করতে হবে যে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে নাকি নেগেটিভ করতে বলছে। এটাকে এবার কি করতে বলছে, অ্যাফার্মেটিভ। তাহলে দেখো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি, যদি এগুলো থাকে আমরা এগুলো বসাবো, এগুলো থাকলে আমরা এগুলো বসাবো। তাহলে দেখি এখন কি আছে, দেখো তো এখানে কি আছে, নট মেনি আছে। তো নট মেনি থাকলে আমরা কি বসাবো, এ ফিউ। যদি নট মাচ থাকতো আমরা এ লিটল বসাইতাম। তাহলে নট মেনি আছে, নট মেনির জায়গায় জাস্ট এ ফিউ বসাই দিব। দেয়ার আর এ ফিউ, আর বাকি তো সব সেম, স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। তাহলে দেখো, আশা করি তোমরা কি 8 নাম্বার রুলসটা বুঝতে পারছো। জাস্ট এখানে যেটা থাকবে জাস্ট অ্যাপ্লাই করবা রুলসটা, আর কিছুই না। কোনো চেঞ্জও করা লাগবে না, বিপরীত অর্থও জানতে হবে না, কোনো বাংলা অর্থও তোমার জানা লাগবে না। জাস্ট আসে টপ টপ করে বসাই দিবা, আর কোনো কিছুই না। মেনি থাকলে নট এ ফিউ, মাছ থাকলে নট এ লিটল, এ ফিউ থাকলে নট মেনি, এ লিটল থাকলে নট মাছ। এখানে কিন্তু দেখতে হবে ফিউ লিটল এগুলো না, এগুলোর আগে কিন্তু এ থাকা লাগবে, এ ফিউ এ লিটল। আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রেও সেম, যদি নট এ ফিউ থাকলে মেনি বসাবা, নট এ লিটল থাকলে মাছ, নট মেনি থাকলে এ ফিউ, নট মাছ থাকলে এ লিটল। তো রুলস যদি নাও বুঝে থাকো, এক্সাম্পল দিয়ে আরো সুন্দর করে বুঝাই দিছি। তো আশা করি তোমরা 8 নম্বর রুলসটা বুঝতে পারছো এবং লিখেও ফেলছো, না লিখলে কিন্তু হবে না।